CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে ঝড় তুফানের তাণ্ডব, কানাই বাজারে এলাকায় কীর্তন চলাকালীন প্যান্ডেল ভেঙে চুরমার। কাছাড়ে বন্যা প্রতিরোধ ও পরিকাঠামো উন্নয়নে উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক মন্ত্রী কৌশিক রায়। সিমেন্ট টেকসই জাতীয় মহাসড়ক তৈরির প্রয়োজনীয়তা নিয়ে সাংসদের সরব রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। বলিউড তারকা মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে শিলচরে বরাক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে চলেছে এবিভিপি। কাটিগড়ার তারিণীপুরের বিস্ফোরণে জেলটিন ব্যবহার করা হয়েছে জানালেন এসপি। এবার সংবাদ বিস্তারিত। ফের রাজ্য জুড়ে আবহাওয়ার বিরাট ভোলবদল। পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় আবারও পরিবর্তন হবে আবহাওয়া। আসাম, বাংলা, ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জানিয়ে দিয়েছে মৌসুম ভবন। বৃহস্পতিবার দুপুরে প্রবল দমকা বাতাসের সঙ্গে বজ্রপাত এবং বৃষ্টিপাত বয়ে যায়। আইএমডি গুয়াহাটি, কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জের বিভিন্ন স্থানে বজ্র ঝড় এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এদিন দুপুরে শ্রীভূমিতে ঝড় তুফান তাণ্ডব চালায়। কারাই বাজার এলাকায় কীর্তন চলাকালীন প্যান্ডেল ভেঙে চুরমার হয়ে যায়। কাছাড় জেলায় আসন্ন বর্ষার আগে বন্যা প্রতিরোধ ও পরিকাঠামো উন্নয়নের প্রস্তুতি আরও জোরদার করতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভার নেতৃত্ব দিলেন রাজ্যের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক, খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী কৌশিক রায়। বৃহস্পতিবার জেলা আয়ুক্তের কক্ষে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন আধিকারিক এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী কৌশিক রায় সভার শুরুতেই দ্রুত ও সমন্বিত পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে বলেন, সরকার কাছাড়ের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বন্যার ক্ষয়ক্ষতি কমানোর জন্য আগেভাগেই সব রকম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন সংশ্লিষ্ট দফতরগুলিকে সমবেতভাবে কাজ করার নির্দেশ দেন। বিশেষ করে বাঁধ মেরামত, নিকাশি ব্যবস্থার উন্নতি এবং জমা জল নিষ্কাশন ব্যবস্থার জন্য স্লুইস গেটগুলিতে কার্যকারিতা নিশ্চিত করার উপর গুরুত্ব প্রদান করেন। বরাক উপত্যকাকে গুয়াহাটি, ইম্ফল এবং আইজলের সাথে সংযুক্ত করে সিমেন্ট টেকসই জাতীয় মহাসড়ক তৈরির প্রয়োজনীয়তা নিয়ে সংসদে সরব রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। এ জবাবে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি বলেন যে সড়ক নির্মাণের জন্য টাকার অভাব নেই। সাংসদ সুস্মিতা দেবের আরো প্রশ্ন, তাহলে কংক্রিটের রাস্তা কেন হবে না? সুশ্রী সুস্মিতা দেব। So I'm extremely grateful. Yesterday also I got an opportunity to ask a question. And today
I am happy to hear, sir, कि फंडिंग की कोई कमी नहीं है, पर एक स्लोगन और है आपकी तरफ से सुनते हैं, ये दिल मांगे मोर। तो सर मैं आपसे एक अहम सवाल करना चाहती हूँ, that NH6, NH306 and NH37, so which connects Barak Valley to Aizawl, Imphal and Guwahati, it has a chronic problem due to landslides, sir, and rainfall, because the highest rainfall areas fall in these zones. I want to ask the Honorable Minister, where you have no shortage of fund, what is the reason that for more than 10 years we have not been able to build all-weather roads in these sections? And I request that if you build that, I think the money will be utilized better and people's suffering will be alleviated, sir. Thank you. Honorable Minister. Sir, the important thing is that terrain is very difficult. Terrain area is very difficult. The problem is that landslides and everything, and the forest is there. Many times it is difficult to get the permission. We have to acquire the land. And when there is a reasonably good alignment, there is a problem and objection from the forest department to get it clearance for that. And that is the problem. Sir, I will request you, there are 7 locations we have already identified. Our situation is quite similar to Switzerland and Austria. So we are taking the help from the consultant from the abroad. And this is really a chronic problem, particularly in Himalayan terrain, because it is not black rock. So particular landslides and heavy rainfall, because of that is difficult. But 250 crore we have sanctioned for rectification of all these things. 7 locations are identified. And by using the best technology, taking advice from IIT, I am confident at due course of time we will resolve this issue. But this is a difficult terrain, and I am confident that now this solution will work and we will resolve the problem. বরাকের কলা সংস্কৃতিকে জাতীয় স্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শিলচরে বরাক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে যাচ্ছে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি। বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে উদ্যোক্তারা জানান, বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান আগামী 30শে মার্চ সূচনা করা হবে, চলবে 18 এপ্রিল পর্যন্ত। রাষ্ট্রীয় কলা মঞ্চ ও আসাম প্রদেশের যৌথ উদ্যোগে আয়োজিত হতে চাওয়া এই সাংস্কৃতিক উৎসব শাখা, জেলা ও বরাক ভিত্তিক 3টি স্তরে অনুষ্ঠিত হবে। মোট 8টি বিষয়ের ওপর প্রতিযোগিতা রাখা হয়েছে। বলিউড তারকা মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া বরাক সাংস্কৃতিক উৎসবকে সফল ও সার্থক করতে তুলতে সকলের সহযোগিতা কামনা করছেন আয়োজকরা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠনের সাথে সাথে আর বিশ্বের সবথেকে বড় সামাজিক সংগঠন। যেহেতু সামাজিক সংগঠন আর বিদ্যার্থী পরিষদ তার জন্মলগ্ন থেকেই ভারতের ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা এইসব নিয়ে চিন্তা করে আসছে এবং সেই সঙ্গে সঙ্গে বিদ্যার্থী পরিষদ বহুদিন থেকে বরাক ভ্যালিতে বিদ্যার্থী পরিষদ কাজ করে আসছে এবং বরাক ভ্যালির ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি নিয়ে চিন্তা করে আসছে। আমরা জানি বরাক ভ্যালির বিভিন্ন ধরনের জাতি জনগোষ্ঠী এখানে বসবাস এবং সেই জাতি জনগোষ্ঠী এবং বরাক ভ্যালি যারা আমরা বাঙালিরা আছি সবাই মিলে একসঙ্গে থাকি এবং এই বরাকের কৃষ্টি সংস্কৃতিকে ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে একটি মঞ্চ তৈরি করে আমরা চেষ্টা করেছি এবং সেই মঞ্চকে সেই মঞ্চের মাধ্যমে আর বরাকের কালচার যেটা আছে সেই কালচারকে আমরা রাষ্ট্রীয় স্তরে, রাজ্য স্তর থেকে রাষ্ট্রীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং রাষ্ট্রীয় কলা মঞ্চ অসম প্রদেশের যৌথ উদ্যোগে বরাক সাংস্কৃতিক মহোৎসব নামের একটি বিরাট কার্যক্রম আমরা হাতে নিয়েছি। তো এই বরাক সাংস্কৃতিক মহোৎসবের মধ্যে বিভিন্ন প্রকারের আমরা 8টি বিভাগ নিয়েছি। 8টি বিভাগের মধ্যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, তারপর ঝুমুর নৃত্য, রাস নৃত্য এবং আলপনা প্রতিযোগিতা আমরা হাতে নিয়েছি এবং এই প্রতিযোগিতামূলক কার্যক্রম আগামী 30 মার্চ থেকে 18 এপ্রিল পর্যন্ত চলবে। 30 মার্চ থেকে এটি নগর লেভেলে অডিশন হবে, গান এবং নাচের বিভিন্ন রকমের অডিশন এবং বরাকের প্রত্যেকটি কোনায় কোনায় হবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমরা বরাক সাংস্কৃতিক মহোৎসব নামে একটি বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান বরাক ভ্যালি লেভেলে আমরা নিয়েছি এবং এই অনুষ্ঠানে 18 তারিখে আমাদের মধ্যে বিশেষভাবে উপস্থিত থাকবেন
বলিউড এবং টলিউডের এবং বাংলা ফিল্মের অভিনেতা, জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী মহাশয় আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে চলছেন আগামী 18 এপ্রিলে। এবং এই অনুষ্ঠান, এই বরাক সাংস্কৃতিক মহোৎসব আগামী 30 মার্চ থেকে শুরু করে 18 এপ্রিল পর্যন্ত চলবে। নগর স্তরে অডিশন হবে, তারপরে জেলা স্তরে আমরা প্রতিযোগিতা করবো এবং জেলা স্তরে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে তারা 18 তারিখে ফাইনালে আসবেন। এবং ফাইনালে পুরস্কার আমরা মিঠুন চক্রবর্তীর হাতে, উনি নিজের হাতে পুরস্কার দিবেন। এবং সবকে একটি বিরাট কালচারাল র্যালি, সাংস্কৃতিক শোভাযাত্রা শিলচর শহরের বুকে হতে চলছে। এবং এই শোভাযাত্রাতে শুধু কোনো একক জনগোষ্ঠী, আমরা বরাকে যত জনগোষ্ঠী আছে বরাকের পুরো কালচার নিয়ে আমরা কালচার দেখানোর চেষ্টা করবো। প্রায় 5 থেকে 10,000 ছাত্রছাত্রীর সমাবেশ শিলচর শহরের বুকে হতে চলেছে। আমি সবাইকে অনুরোধ করব এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য বরাকবাসী সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। কাছাড় জেলার কাটিগড়া এলাকার তারিনীপুর গ্রামে বিস্ফোরণে জেলেটিন ব্যবহার করা হয়েছে। জেলেটিন বিস্ফোরক একটি বড়ই গাছের সাথে বাঁধা ছিল, আর তাতেই বিস্ফোরণ ঘটে। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতা বলেন, ঘটনার পর রাত 8টার দিকে একটি মোবাইল ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছয়। দলটি ঘটনাস্থলে প্রায় 1.5 ঘন্টা ধরে তদন্ত চালায়। জনগণকে ভয় দেখানোর জন্য এটা করা হয়েছে। কয়েকদিন আগে কাছাড়ের কচুতারমে একই রকম ঘটনা ঘটেছিল। অপরাধীরা আতঙ্ক তৈরির জন্য জেলেটিন স্টিক বা বিস্ফোরক ব্যবহার করে। তিনি বলেন, বিস্ফোরক শব্দ তৈরির জন্য একটি ছোট আতশবাজির মতো বস্তু ব্যবহার করা হয়েছিল, আর বিস্ফোরণ সংঘটিত হয়েছিল নিকটবর্তী জান্ডু ইনফ্রাটেক কোম্পানি লিমিটেডের কর্মীদের ভয় দেখানোর জন্য। বুধবার শিলচর মেহেরপুরের 785 নম্বর সিডি হোম এলপি স্কুলের মাঠে প্রধানমন্ত্রী আবাসের অনুমোদন পত্র বিতরণী অনুষ্ঠানের শেষে শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী সমাজ কল্যাণ বিভাগের অধীনে থাকা অনাথ ক্যাম্প পরিদর্শন করেন এবং ক্যাম্পের পুরনো ঘরগুলোর বেহাল দশা পরিলক্ষিত করেন। বসবাসকারী মানুষদের দুঃখের কথা শোনেন এবং আশ্বাস প্রদান করেন, যদি এই অঞ্চলবাসীর সর্বসম্মতি থাকে তাহলে এখানে সরকারি যে কোনো প্রকল্পের আওতায় এনে অনাথ ক্যাম্পে বসবাসকারীদের জন্য একটি নতুন মাল্টিপারপাস বিল্ডিং বানিয়ে ওনাদেরকে পুনর্বাসন দেওয়া হবে। যেটা অনাথ ক্যাম্প, এটা সোশ্যাল ওয়েলফেয়ারের জায়গা। এখানে বিডিও সাহেবও রয়েছেন, সোশ্যাল ডেভেলপমেন্ট অথরিটি। তো আজকে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অনুষ্ঠান হয়েছে সেটা এখানে করেছি। তো আমি এখানে উল্লেখ করেছিলাম যে এই জায়গার উপর আমরা লক্ষ্য করেছি কয়েকজন ব্যক্তি কেস করেছেন। আপনারা জানেন যে শিলচর বিধানসভাতে সরকারি জমিনের অভাব, আর এই অভাবে সরকারি অনেক স্কিম আমরা করতে সক্ষম হচ্ছি না। আমি যদি বলি তাহলে অনেক স্কিম রয়েছে। একটি বিষয় উল্লেখ করতে চাই যে 50 বিঘা জায়গার উপর আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার বলেছিল যে একটি ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স গড়ে উঠবে। এই জায়গা আজকে পর্যন্ত আমরা জোগাড় করতে সক্ষম হইনি। বিগত দিনের সরকার, কংগ্রেস শাসিত সরকার জায়গাগুলোকে অপব্যবহার করেছে, বন্টন করেছে। যে উদ্দেশ্যে বন্টন করা হয়েছে আমরা লক্ষ্য করেছি অনেক সংস্থা সেই উদ্দেশ্যে এই জায়গাগুলোকে ব্যবহার করছেন না। তো এই যে অনাথ আশ্রমের যে জায়গা বা সিডিএমের জায়গা বলুন বা সোশ্যাল ওয়েলফেয়ারের জায়গা বলুন, এই জায়গাতে কিন্তু সরকারি অনেক স্কিম করা যায়। এখানে 30 থেকে 40 বিঘা জায়গা রয়েছে। আমার ইচ্ছা ছিল যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের যে ডিসি অফিস, যেটা ডিসি অফিসের কার্যালয় যদি এখানে হতো তাহলে সুন্দর হতো, কিন্তু কেস থাকায় সেটা হয়নি। কিন্তু আমি মনে করি যে এই কেসের পিছনেও কিছু স্বার্থান্বেষী মানুষ রয়েছে যারা কেসগুলোকে করে এই জায়গাকে আত্মসাৎ করার চেষ্টা করছে। যাই হোক, বিধায়ক হওয়ার পরবর্তীকাল থেকে আমি চেষ্টা করে যাচ্ছি এই জায়গার। আমি আশা রাখছি যে এই যে 51 পরিবারের একটা লিস্ট রয়েছে, তো এই 93 পরিবার, এই 93 পরিবারকে আমরা খতিয়ে দেখব যে অরিজিনালি এই 93 পরিবার, আমরা শুনেছি যে 1958 থেকে তারা এখানে বসবাস করছেন। তো যদি 93 পরিবার থাকেন তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আপনারা জানেন যে উন্নত মানের ঘর বানিয়ে, মানে মাল্টি স্টোরিড বিল্ডিং বানিয়ে তাদেরকে এখানে ব্যবস্থা দেওয়া যেতে পারে বা তাদেরকে ল্যান্ড অ্যালটমেন্টও করা যেতে পারে। তো যাই হোক, প্রথম কথা হলো যে এখানে স্বার্থান্বেষী মানুষ যারা মিডিলম্যান হিসেবে আছেন তাদেরকে সরে, আর যারা 93 পরিবার রয়েছেন তারা যাতে অন্ততপক্ষে সরকারের যারা মানুষ রয়েছেন তাদের সাথে কথা বললে একটা সুরাহা বেরোবে। তার জন্য আমরা চেষ্টা করছি। এখানে আমাদের যারা প্রাক্তন এপিজিপিরা রয়েছেন বা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পদাধিকারীরা রয়েছেন, দীর্ঘদিন থেকে কাজ করছেন, আমি তাদেরকে অনুরোধ রেখেছি। এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসারও রয়েছেন, সকলকে আমি অনুরোধ করেছি যে আগামী কিছুদিনের মধ্যে আরেকবার মিটিং করে, এখানে উদয়শঙ্কর গোস্বামী আমাদের সিনিয়র লিডারও রয়েছেন, তাদেরকে নিয়ে সকলকে নিয়ে একটা মিটিং করে আগামী কিছুদিনের মধ্যে যাতে এই জটিলতাকে সরানো যায় তার জন্য আমি চেষ্টা করব।
ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বরাক উপত্যকার অর্থনৈতিক দৃশ্যপট বিষয়ে একাডেমি পত্রিকা উন্মোচন করলেন মন্ত্রী কৌশিক রায়। দেখুন সবিশেষ। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে বঙ্গভবনে ভাষা একাডেমির সম্পাদনায় বরাক উপত্যকার অর্থনৈতিক দৃশ্যপট বিষয়ে একাডেমি পত্রিকা উন্মোচন ও আরো অন্যান্য বিষয় নিয়ে এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসামের উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, বরাক উপত্যকার কেন্দ্রীয় সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তী, একাডেমি পত্রিকার সম্পাদক পরিতোষ দত্ত, কাছাড় জেলার সভাপতি সঞ্জীব দেব লস্কর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সদস্যরা মন্ত্রী কৌশিক রায়কে উত্তরীয় ফুলের তোড়া ও পশমি চাদর পরিয়ে সম্মান জানান। এরপর একাডেমির পত্রিকাটি মন্ত্রী উন্মোচন করেন। এই সভাতে বরাকের আর্থিক বিকাশ নিয়ে আমন্ত্রিত অতিথি বক্তারা অনেক কিছুর বিষয়ে প্রস্তাব দেন। এরপর মন্ত্রী কৌশিক রায় বরাক উপত্যকার আর্থিক বিকাশের উন্নতির বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। যে আমাদের বরাক উপত্যকার আর্থিক উন্নয়ন কিভাবে আমরা করতে পারবো, আর উন্নয়ন তখনই হয় যখন আর্থিক উন্নয়ন হয়, মানুষের উন্নয়ন তখনই হয় যখন মানুষের কাছে পারচেজিং পাওয়ার থেকে শুরু করে ক্রয় করার ক্ষমতা থেকে শুরু করে রোজগারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা যদি হতে পারে তখনই গিয়ে আমরা মনে করি যে আর্থিক উন্নয়ন সম্ভব। আপনাদের আশীর্বাদে 7 ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের মন্ত্রিসভার সদস্য হিসাবে দায়িত্ব নিয়েছি। আর সেদিন যেদিন দায়িত্ব নেওয়ার পর সন্ধ্যাবেলা যখন ক্যাবিনেট মিটিং হয়েছিল, সেই মিটিং এ যে এজেন্ডা ছিল, প্রথম মন্ত্রিসভার বৈঠক ছিল, তার একটা এজেন্ডা ছিল। যখন এজেন্ডা দেখলাম চোখে পড়লো যে ক্রিয়েশন অফ এ নিউ ডিপার্টমেন্ট ইন দ্য নেম অফ বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। আমাদের বরাক উপত্যকা আরেকজন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দুজনে উপস্থিত ছিলাম। কি আলোচনা হয়েছে? আমি বলেছিলাম যে একটা ডিপার্টমেন্ট, বিভিন্ন বিষয়ের সঙ্গে আমি বলেছি যে একটা ডিপার্টমেন্ট এরকম তৈরি হয়েছে, আর এই ডিপার্টমেন্টে একটা নতুন ডিপার্টমেন্ট এটা বরাক উপত্যকায় কাজ করবে। উনি সঙ্গে সঙ্গে আমাকে বলেছিলেন এই ডিপার্টমেন্টটা তো আপনাকে দেওয়া হবে। এই ডিপার্টমেন্ট বরাক উপত্যকায় সরকারের যতগুলি ডেভেলপমেন্ট হচ্ছে, বরাক উপত্যকায় রাজ্য সরকারের হোক, কেন্দ্র সরকারের হোক, যতগুলি ডিপার্টমেন্ট এখানে কাজ করছে, স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট, যেহেতু দুটি জায়গাতে এক রাজনৈতিক দলেরই সরকার চলছে, তো দুটি সরকারের প্রত্যেকটা কাজকে যাতে আমরা এখানে ফার্স্ট ইমপ্লিমেন্ট করতে পারি, সেটার জন্য ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে। আর উনি এটা বলেছিলেন যে আলাদাভাবে আমরা একটা বাজেটও দেব। 3 মাসে কাজ করার পর আমার মনে হয়েছে এই দুটো ডিপার্টমেন্টের সঙ্গে
যে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কাজ করতে অনেক স্কোপ আছে আর কাজ করার অনেক প্রয়োজন। তোপখানা জিপির বিডিপি সম্পাদক সাজ্জাদ আলী বড়ভূইয়া পরিবারের সদস্যদের নিয়ে নিজের অনৈতিক কার্যকলাপ ঢাকতেই প্রাক্তন পঞ্চায়েত সভাপতি মিয়া খান এবং সচিবের বিরুদ্ধে অর্থের অভিযোগ এনেছেন। এক সাংবাদিক সম্মেলন ডেকে মিয়া খান এবং গ্রামবাসীরা এই কথা জানিয়েছেন। বুধবার জেলা শাসকের কাছে সাজ্জাদ আলী বড়ভূইয়া, নূর মোহাম্মদ সহ পরিবারের আরও কয়েকজন সদস্য জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র দিয়ে দাবি জানান এই জিপিতে ইন্দিরা আবাস এবং পাকা পায়খানা দেওয়ার দাবিতে ঘুষ নিয়েছিলেন। কিন্তু সাংবাদিক সম্মেলন প্রাক্তন পঞ্চায়েত সভাপতি মিয়া খানের স্পষ্ট বক্তব্য, ফেব্রুয়ারি শেষের দিকে প্রতিহিংসা মেটাতে সৈয়দ খান নামের এক যুবককে মারধর করে চুল কেটে সামাজিক মাধ্যমে এর ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। মিয়া খানের দাবি জেলা শাসক এই ঘটনাটি তদন্ত করলেই আসল সত্য বেরিয়ে আসবে। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাইলাম যে আমার এগেনস্টে এই গ্রামের কিছু সংখ্যক মানুষ ডিসি মহোদয়ের কাছে গিয়ে আমার কমপ্লেন করছেন এবং একটা প্রেস মিট করছেন। এরার এই যে আমার এগেনস্টে কমপ্লেন করার কারণটা আমি আজকে আপনার কাছে তুলে ধরতে চাই। বিগত কিছুদিন আগে প্রায় ফেব্রুয়ারির লাস্ট দিকে আমাদের এই গ্রামের একটা ছেলে সৈয়দ খান হইয়া, এই সৈয়দ খানকে রাস্তার থেকে দরিয়া আনিয়া, অটো শহরে দরিয়া আনিয়া তারে খুব বেশি মারধর করছেন প্লাস তার চুল কাটিছন এবং তার বাবার কাছ থেকে টাকা চাইরে যারও তারা নিছন। এরপরে সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা ছাড়ি দিছন। তো সোশ্যাল মিডিয়া ছাড়ার পরে তখন তার গার্জিয়ানরা দেখছে, দেখিয়া খুব দুঃখিত হইয়া তখন গিয়া থানার মধ্যে এফআইআর দিছে অরুণাচল আউটপোস্ট। এফআইআর হওয়ার পরে যখন পুলিশে এইগুলা মানুষের তলব করছে তখন তারা আমার কাছে আইছে। এই যেগুলা মানুষ যে কালকে আপনারা দেখতে পাইছেন ভিডিওর মধ্যে, তখন আমরা নিরপেক্ষ হিসাবে এটা সভা হয়েছে আমার এই জায়গার মধ্যে। প্রথম কথা হয়েছে, আমি এই কেসের মধ্যে যখন বিচার হয়েছিল আমি খুব বেশি মাতামাতি করছি তারারে, যে যদি তারে যখন তোমরা দোষ লাই তার কোনো প্রমাণ আসেনি যে তারে কোনো ছাগল সকারে পাইছো নি, বস্তু সকারে পাইছো নি, এটা তো কিচ্ছু হয়েছে না। বিচারের মধ্যে প্রমাণ হয়েছে যে তারে মানে সাসপেক্ট হিসাবে সন্দেহ করে তারে মারছে, তার কাছে কোনো কিছু এভিডেন্স পাইছে না। তোমরা প্রয়োজনে তারা দিতে পারো তারে, কিন্তু তোমরা তারা এইভাবে মারতে পারো না, পকাইছে দরিয়া এবং চুল কাটতে পারো না। এরপরে যখন থানার যখন এটা কেস হয়েছে, কেসের মধ্যে আমরা হইলাম সাক্ষী। এখন তারার গ্রাজ যেটা হইলো, এটা আমি বিলে তারার উপরে কেস দেওয়াইছি। এমন কথা হয়েছে, এই যে গড়ের যে মাত আইছে আজকে গড় হওয়ার এই যেগুলা মানুষের যে কালকে যে কমপ্লেনটা করছে, এটার প্রথম রিজন আমি এখানে কইছি, তারা আমার উপরে তারার কেউর বাইক না কেউর বাই যেটা পুলিশে এখন তারার উপরে কেস আছে। আমরা এটা তারা সাক্ষী, এটার মানে এটারে করার লাগিয়া মানে ড্যামেজ করার লাগি তারা এটা কালকে কইছে। আপনার কাছে এলিগেশন হইছে বা ডিসি মহোদয়ের কাছে হইছে। এই যে যারা যেটা আমার উপরে এলিগেশন লাগাইছে এরা 2021-22 গড় পাইছে, কেউ 20-21 পাইছে আর কেউ 21-22 গড় পাইছে, 21-22 গড় পাইছে। এই যে গড়টা যারা যে সেক্রেটারির উপরে বা আমার উপরে যে এলিগেশন লাগাইছে, এই গড় তো আমরা তারা দিছি না। এই যে গড় যেটা এটা হলো মিউনিসিপালিটির মানে আরবান ডেভেলপমেন্টের গড়, এখানে সেক্রেটারি তো কোনো রুল নাই। আর এই যে সেক্রেটারি যার কথা যেন কইছেন আপনারা বুঝিলেন, এই সেক্রেটারি হওয়ার 6-7 মাস হয়েছে, 6 থেকে 7 মাস হয়েছে এই সেক্রেটারি হওয়ার। আর এই সেক্রেটারিরা তখন পর্যন্ত কোনো গড় পাইছে না। 3-4 বছর পরে তারা আজকে ইয়া কর যে তারার কাছ থেকে আমি টাকা নিছি, তারা অতদিন কই আসলো, এটা কেন কইল না? আজকে হওয়ার কারণটা কিটা? তারার আপন মাসিত্ব ভাই, এই মেয়ের আপন মাসিত্ব ভাই, মানে আমরা ভাষা ভাষায় কই গ্রামীণ ভাষায় ময়ূরগড়ের ভাই, ময়ূরগড়ের ভাইয়ের উপরে কেস হয়ে গেছে। এখন ময়ূরগড়ের বাইরে বাঁচাইতে গিয়া আজকে গিয়া আমার মানে এলিগেশন লাগানি হওয়ার। আর যে বাবু যে কইছে যে এই বাবুয়ে এখন নাই, আগে একবার জেল কাটিয়ে আইছে জুবারের কেসে 2-3 বছর আগে। আপনার চ্যানেলও আইছে, এটা খালিগড়ের থেকে ধরা হয়েছিল নি, তার থাকি যে বাবু ঠিক আছে নি, তার এগেনিস্টে ধরা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে রিসেন্ট 5-7 দিন হয়েছে তারা জেল থেকে আনা হয়েছে, জেল থেকে বেল দিয়ে তাই বার হয়েছে। এখন যারা করছেন আমার এগেনিস্টে যারা এলিগেশন লাগাচ্ছেন এরা খেয়ে, এখন এটা আমি চাই আমার যে তারা যে কইছে যে মনে করিল
এটা তারা নিশ্চয়ই ডিসি স্যারের কাছে এটা দিছে, ডিসি স্যার এটা দেখবা যে আমি সত্য নি মিথ্যা নি, এটা ইনকোয়ারির মাধ্যমে তেমনি পাইব। কিন্তু যুক্তিসঙ্গত কথা ওটা হইল যে তারা একটা জিনিসটা আড়াল করার লাগি এটা তারা পরিচালনা করে। ধলাইয়ে বৃহৎ পরিমাণের হেরোইন জব্দ, গাড়ি সহ গ্রেফতার ৩। দেখুন সবিশেষ। বৃহস্পতিবার বৃহৎ পরিমাণের হেরোইন উদ্ধার করল পুলিশ। এদিন ভোরবেলায় নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে NH ৩০৬ দিয়ে আসা একটি মাহিন্দ্রা স্করপিও আটক করা হয় এবং গাড়ির পিছনের সিটের মাদুরের নিচে লুকানো অবস্থায় প্রায় ৮০ গ্রাম ওজনের সন্দেহভাজন হেরোইনযুক্ত ৫ প্লাস্টিকের সাবানের কভার উদ্ধার করা হয়। তদানুসারে উদ্ধারকৃত NDPS সামগ্রীর ৪টি মোবাইল ফোন এবং উপরে উল্লেখিত গাড়িটি জব্দ করা হয়। তদানুসারে ৩ জনকে গ্রেফতার করা হয়। রমেশ চন্দ্র বিশ্বাস ৩৪ গ্রাম গড়ইমারি থানা ও জেলা বরপোটা, শহীদুল ইসলাম ২৬ গ্রাম যুগিরপাম থানা ও জেলা বরপোটা, ইবাদুর রহমান ২৮ সপ্তগ্রাম ধলাই। এ বিষয়ে আরও তদন্ত চলছে। শ্রীকোনার নিখোঁজ যুবকের মরদেহ বরাক নদীতে ভেসে উঠল। শ্রীকোনা এলাকায় থাকা পুরনো রেলওয়ে গেটের পেছনে থাকা বরাক নদীতে বৃহস্পতিবার স্থানীয় যুবক টিঙ্কু দাসের মরদেহ ভেসে ওঠায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নদীতে যুবকের লাশ প্রত্যক্ষ করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠায়। বছর ৩২-এর টিঙ্কু দাস শ্রীকোনা টিলা গ্রাম এলাকার বাসিন্দা। নৃশংস হামলার শিকার প্রয়াত সংবাদকর্মীর স্ত্রী। দেখুন সবিশেষ। নৃশংস হামলার শিকার প্রয়াত সংবাদকর্মীর স্ত্রী। ঘটনার ১ সপ্তাহ পরও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, উল্টে সামাজিক মাধ্যমে মহিলার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে অভিযুক্তরা। ঘটনায় চরম ক্ষোভ ছড়িয়েছে সচেতন মহলে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয় মহিলারা। গত ১১ মার্চ কাছাড় জেলার বিহারা ২য় খণ্ডের বাসিন্দা প্রয়াত সাংবাদিক মণিশঙ্কর পুরকায়েস্তের স্ত্রী তথা আঙ্গনওয়াড়ি কর্মী রুবি পুরকায়েস্তের উপর নৃশংস হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযুক্ত হিসেবে দিলীপ দেব, রঞ্জিত দেব এবং বিজয়ভূষণ দেবের নাম উল্লেখ করে বিহারা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন রুবি পুরকায়েস্ত। কিন্তু অভিযোগ দায়েরের ১ সপ্তাহ পার হলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, আর তাতেই ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। ১১ মার্চে আমাদের যে একটা আমি করছিলাম, আমার করা হয়েছে, মারা হয়েছিল রঞ্জিত দেব, তারপরে দিলীপ দেব আর তারা বিজয়ভূষণ দেব, তারা ৩ জনে আমার করছিল। তো এটার লিগে তো এখন অ্যারেস্ট কিছু পাইছি না। তারপরে এখন কোথা হয়েছে, আমার ৩ জনে বাজে বাজে কথা হয়েছে, ৩ জন মহিলা, তারপরে লগে আরো অন্যরাও আসছিল। আমি নাকি ছেলে মানুষের লগে বাজে সম্পর্ক করিয়া টাকা করিয়া ঘর বানাইছি, সবে জানে আমি কিরকম তো আমি যদি এরকম করিয়া থাকি তাহলে তো পরিবেশটা নষ্ট হওয়ার, দূষিত হতে আমার লেগে এই যে তারা হয়েছে, আমার পিছনে কোনো মহিলারা নাই, এই মহিলারা তারারে জিগাইলে পাইবা যে আমি কিরকম আছি। আর আমার বাবার বাড়িও খানদানি বংশের, আমি যে বংশের বউ আমিও খানদানি বংশের বউ, এরকম আমার পড়ার তো প্রশ্নই ওঠে না। আর টাইম খবর একটু নিলে পাইবা আর কি তারা কিরকম, তারা যে করছে। আমি তারার উপরে যে কেস করছিলাম, আমার প্রপোজাল দেওয়া হয়েছে, আমি কেসটা উঠাই দিতাম। আবার ইংলিশ কইলে আমার দারানি দেবপুর কাছে খুব খারাপ পাই না। আমি হাজবেন্ড কইছিলাম এটা লইয়া আমার দিছেন যে আমি কমার্সের হায়ার সেকেন্ডারি পাস, মানে তাই আমার ডিগ্রিটা হইয়া দিলা। আমার অপুদাস যে তাইন ফোন করিয়া দাদা তাইন আমারে ফোন করিয়া কইছিল যে অসিত দেব জল মিত্র যে তাইন আমারে কইছেন বাইরের এগেইনস্টে যে আমি কেস করছি ওটা উঠাই লিতাম। তাই আমি কইছি হ্যাঁ উঠাইলিমু, ঠিক আছে। তো আমার নিরাপত্তাটা কিটা, আজকে যে আমার উপরে এইভাবে অ্যাটাক কর, আপনারা তো কোনো করল না, তো আমি কেমনে করিয়া থাকবো, ঠিক আছে আমি উঠাই দিব। তো আমারে আয়া তারা কইছেন যে তারাই আমার গড়ে মাফ চাই লিবা, গড়ে মাফ চাই লিবা, আমি কেস উঠাই লিতাম। আমি না গড়ে মাফ চাইলে তো হইতো না, এটা বাজার শেডে হইতে লাগবো। তারপরে আমি সবেটা করি, আনাইলে তো আমিও হয়ে গেলাম। তো আমি এটা না ইউতে দিতাম না, এইটার লেগে তারা মানছই না। এরপরেই ওই রকম ৩ মহিলারে মানে তারার মতো যেরকম ভালো মানুষ দেখিয়া করিয়া দেখাইয়া এরকম আমার নামে বাজে বাজে কথাবার্তা করাইছেন। তো আমার নামে যে এরকম করাটা আমি খুব বেশি মানে নিন্দা জানাইলাম, ধিক্ষার জানাইলাম। তারারে সংবাদ প্রচার করছেন, তানরাও কইরাম যে তার মধ্যে মা বোন নাই, কারণ যদি মা বোন থাকতো তাই না একটা মেয়ে মানুষের উপরে এইভাবে বাজে কথা করতে পারতো না, তাই নাইলে তাই আমার থেকে একটু নিতা। স্থানীয় কিছু মহিলারা তার সম্বন্ধে কিছু অশালীন মন্তব্য করছে, যেগুলা কুরুচিপূর্ণ, এগুলো তীব্র প্রতিবাদ জানাই, আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাই। স্থানীয় উইডো ওমেন
আমরা রেসপেক্টেড মণিশঙ্কর ফুকাইস্ত সাহিত্যিক সাংবাদিক তাই আজকে প্রয়াত তার স্ত্রী তাই অমরানী চাকরিওয়ালা আজকে টাইম যেরকম মানে সংসার চালায় বা কিভাবে যেগুলো যে কমেন্ট করে যেগুলো করছে এগুলো খুবই মানে নিন্দনীয়, আমি তীব্র প্রতিবাদ জানাই। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত এসএম দেব স্টেডিয়ামে মৃদুল হোর মেমোরিয়াল প্রাইজ মানি থার্ড ডিভিশন ক্রিকেট নকআউট টুর্নামেন্টের দুটি খেলা হয়। প্রথম খেলাতে পিডব্লিউডি এসিকে 15 রানে হারিয়ে তারাপুর স্পোর্টিং জয়ী হয়। দ্বিতীয় ম্যাচটি নেতাজি সুভাষ ইউথ ক্লাবের সাথে পিএইচইআরসির খেলা ছিল, কিন্তু বৃষ্টির জন্য হয়নি। টস অফ কয়েন করে পিএইচইআরসি জয়ী হয়। আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।